তাহলে এই ব্যাপার, এই কারণে রাজু বিয়ে করতে চাইছিল না। কি হয়েছে বিজয়, এটা কিসের কাগজ? রাজু কেন বিয়ে করতে চাইছে না? এটা বিয়ের রেজিস্ট্রি পেপার। তোমার ছেলে শিল্পা নামের এক মেয়ের সঙ্গে কোর্ট ম্যারেজ করে নিয়েছে। বিজয়ের কথা শুনে মধু অবাক হয়ে যায়। এরপর বিকেল বেলায় রাজু বাড়ি ফিরলে বিজয় তাকে বলে, রাজু, আমি তোকে বারবার জিজ্ঞাসা করলাম যে কোনো কথা থাকলে আমাকে বল, কিন্তু তুই আমাদের কিছু বললি না। এই দেখ, তোর রুম থেকে আমি তোর বিয়ের কাগজ পেয়েছি। রাজু, আমরা সেরকম বাবা মা নয় যে তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অন্য কারোর সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। তুই আমাদেরকে আগে কিছু বলিসনি কেন? অকম্মা ছেলে কোথাকার! আগে যদি আমাদের সব সত্যি কথা জানিয়ে দিতি তাহলে আমরা তোর কথা মেনে নিতাম। আজ বুঝতে পেরে গেলাম তোর কাছে আমাদের কোনো সম্মান নেই। তোর মতো বেকার ছেলেকে আমি এই বাড়িতে থাকতে দেব না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আরে বিজয়, তুমি এরকম করে বলছো কেন? তুমি চুপ করো মধু, তোমাকে এই ব্যাপারে কিছু বলতে হবে না। বিজয় রাজুকে রাগারাগি করছিল। এমন সময় রাজুর ঠাকুমা সুনিতা সেখানে চলে আসে। আরে বিজয়, কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? শুধু শুধু আমার নাতিকে রাগারাগি করছিস কেন? কি হয়েছে তুমি শুনতে চাও? এই দেখো, তোমার নাতি আমাদের কিছু না জানিয়ে বিয়ে করে নিয়েছে। এই হলো বিয়ের কাগজ। হায় হায়, রাজু, তুই বিয়ে করে নিলি আর আমাদেরকে জানালি না? আমাকে অন্তত জানিয়ে দিতে পারতিস। রাজু, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা, তোকে আমি এখানে থাকতে দেব না। বাবা বিজয়, এভাবে রাগারাগি করিস না। ছোটদের থেকে এরকম ভুল হয়ে যায়, তাকে তুই ক্ষমা করে দে। বিজয় তার মায়ের কথা শোনে না এবং রাজুর হাত ধরে তাকে বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য এগিয়ে যায়। বিজয়কে এরকম করতে দেখে মধু কান্নাকাটি করতে শুরু করে দেয়। বিজয়, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি রাজুকে বাড়ি থেকে বার করবে না। রাজু না থাকলে আমি মরে যাব। আরে মধু, আমিও রাজুকে বাড়ি থেকে বার করতাম না। আমি শুধু এটা দেখতে চাইছিলাম যে রাজু নিজের ভুল বুঝতে পেরেছে নাকি পারেনি। কিন্তু আমি বুঝতে পেরে গেলাম যে এত বড় ভুলের জন্য রাজুর একটু আফসোস নেই। একবারের জন্যও সে ক্ষমা চাইল না। আমি ক্ষমা চাইতে যাব কেন? আমি কোনো অপরাধ করিনি। তাছাড়া তোমরা আমাকে বাড়ি থেকে বার করতে পারবে না। এই বাড়িতে আমার অধিকার আছে। আমি তোকে বাড়ি থেকে বার করতে চাই না, তাই তুই এই বাড়িতে আছিস। আমি যদি ভেবে নিতাম তাহলে তোকে কেউ এই বাড়িতে রাখতে পারতো না। বাবা রাজু, আর কোন রকম ঝামেলা করিস না। এবারে তুই নিজের রুমে যা। দেখলে তো মধু, তুমি যেই ছেলের উপর এত বিশ্বাস করতে, যাকে এত ভালোবাসতে, তার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। বিজয়ের কথা শুনে মধু অনেক দুঃখী হয়ে যায়। সুনিতা দেবীরও অনেক খারাপ লাগে, কিন্তু তারা রাজুকে কিছু বলে না। পরের দিন সকালে রাজু যখন হলরুমে বসেছিল, এমন সময় মধু তার শাশুড়ির সঙ্গে তার কাছে যায়। আরে রাজু, আমার নাত বউকে বাড়িতে নিয়ে আয়। সেই বাড়ির বৌমা হয়ে গেছে, এখন আলাদা থাকলে চলবে না। আরে মা, এভাবে আনা ঠিক হবে না। আগে তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে। রাজু, তুই আমাকে অ্যাড্রেসটা দিয়ে দে, আমি তাদের সঙ্গে গিয়ে কথা বলে নেব। সেই মেয়েটা অনাথ, তার বাবা মা কেউ নেই, হোস্টেলে থেকে পড়াশোনা করে। এটা তুই কি বলছিস রাজু? তুই এরকম অনাথ মেয়েকে কোথায় পেলি? আরে ঠাকুমা, কলেজে পড়াশোনা করতে করতে তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। 6 মাস থেকে আমরা একে অপরকে পছন্দ করতাম। সে যাই হোক, মেয়েটার বাড়ির ব্যাপারে কোনো খোঁজ না নিয়েই তুই তার সঙ্গে বিয়ে করে নিলি। কে জানে মেয়েটার বাবা মা কিরকম ছিল। ঠাকুমা, কাল এসবের জন্য আগেই অনেক ঝামেলা করে দিয়েছো, আজ আবার শুরু করে দিও না। কি বললি? আমরা ঝামেলা করেছি? এসব কিছু তোর কারণেই হয়েছে রাজু। তুই এরকম কিছু না করলে কোনোদিনও ঝামেলা হতো না। তোমরা যদি এভাবে বাড়িতে অশান্তি করতে থাকো তাহলে আমি শিল্পাকে এই বাড়িতে আনবো না। আমি প্রতিদিন ঝামেলা দেখতে চাই না। আরে না রাজু, আমাদের বাড়িতে অশান্তি হবে না। মা, আপনি রাজুকে আর কিছু বলবেন না। বাবা রাজু, তুই বৌমাকে নিয়ে চলে আয়। এরপর সেদিন রাতের বেলা রাজু শিল্পাকে নিয়ে বাড়ি ফেরে। মধু পূজার থালা নিয়ে শিল্পার গৃহ প্রবেশ করে। আরে শিল্পা, তোমাকে তো অনেক সুন্দর দেখতে। এটা আমি খুব ভালো করেই জানি আন্টি, আপনার ছেলে আমাকে অনেকবারই এই কথাটি বলে দিয়েছে। আরে বৌমা, আন্টি বলতে হবে না, আমি তোমার শাশুড়ি মা হই, তাই তুমি আমাকে মা বলে ডাকতে পারো। ঠিক আছে মা। আরে বৌমা, তুমি বাড়িতে প্রথমবার এসেছো, তাই নিজের শাশুড়ি আর আমার পা ছুঁয়ে আশীর্বাদ নাও। আরে ঠাকুরমা, আজকাল পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার ফ্যাশন অনেক পুরানো হয়ে গেছে। রাজু, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, চলো রুমে যাই। এখানে দাঁড়াতে আমার বিরক্ত লাগছে।
শিল্পা এই বলে রাজুকে সঙ্গে নিয়ে রুমে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সুনিতা বলে, এই মেয়েটার স্বভাব চরিত্র আমার একদম ঠিক মনে হচ্ছে না। আমার ছেলে আনন্দে থাকুক, এটাই আমার জন্য যথেষ্ট মা। আমার অভিজ্ঞতার জোরেই বলছি, এই মেয়েটা একদম ভালো নয়। মেয়েটা আমাদেরকে একটু সম্মান করবে না। মা, আপনি তার জামা কাপড় আর কথা শুনে তার ব্যাপারে ধারণা বানিয়েছেন, কিন্তু আজকাল এরকম জামা কাপড় চলছে। মেয়েটা মডার্ন। আচ্ছা ঠিক আছে, দেখাই যাক সে কিরকম ভাবে সংসার করে। শিল্পা অনেক মডার্ন মেয়ে ছিল এবং কোন রকমের ধার্মিক নিয়ম সে মানত না। পরের দিন সকাল 10টা বেজে যায়, কিন্তু শিল্পা রুমের ভেতর থেকে বাইরে আসে না। আরে মধু, সকাল 10টা বেজে গেল, কিন্তু তোমার বৌমা এখনো ঘুমিয়ে আছে। মা, সে এই বাড়িতে এইমাত্র এসেছে, এখানে মানিয়ে নিতে তার কয়েকদিন সময় লাগবে। মধু যখন নিজের শাশুড়ির সঙ্গে কথা বলছিল, এমন সময় রাজু নিজের রুম থেকে বাইরে আসে। বাবা রাজু, বৌমা কোথায়? তার খোঁজ করছো কেন? তুমি কি সকাল সকাল তাকে দিয়ে কাজ করাতে চাও? আরে না না, আমি তাকে কাজ করানোর জন্য বলছি না। আমি তো এমনিই জিজ্ঞাসা করছি যে বৌমা এখনো রুমের বাইরে আসেনি কেন। সে বাড়িতে এসে একদিন পূরণ হলো না, আর তুই তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিস। সুনিতা যখন রাজুকে এসব কথা বলছিল, এমন সময় শিল্পা একটি ছোট নাইট ড্রেস পরে রুমের বাইরে আসে। হায় হায়, এই মেয়েটার কি একটু লজ্জা শরম কিচ্ছু নেই? এরকম জামা পরে রুমের বাইরে বেরিয়ে এসেছে। তাতে কি হয়েছে ঠাকুমা? এসব তো আজকালকার নতুন ফ্যাশন। আপনি অনেক পুরানো চিন্তা ভাবনার মানুষ। বৌমা, ইনি তোমার শ্বশুর মশাই। শ্বশুর মশাইয়ের সামনে তুমি এই জামা পরে চলে এসেছো, তাই তোমার ঠাকুরমা এরকম করে বলছে। বাবা এখানে আছে, তাতে কি হয়েছে? শিল্পার মুখে এরকম কথা শুনে বিজয় প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে নিজের রুমে চলে যায়। শিল্পা এবং রাজুও সেখান থেকে চলে যায়। মধু, আমার কিন্তু এই মেয়েটা একদম ঠিকঠাক মনে হচ্ছে না। মেয়েটা কাউকেই সম্মান দেয় না। এতে মেয়েটার কোনো দোষ নেই মা, আমাদের ছেলেটাও আমাদেরকে সম্মান করে না, তাই তার বউ তার মতো হয়ে গেছে। তুমি একদম ঠিকই বলেছো। আজকাল আমার শরীরটাও একদম ভালো থাকে না। জানি না আমার কিছু হয়ে গেলে তারপরে এরা তোমাদের সাথে কি করবে। তুমি ভালোভাবে সবকিছু সামলানোর চেষ্টা করো। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে সুনিতা দেবীর শরীর অনেক খারাপ হয়ে যায় এবং সে বিছানা থেকে উঠতে পারে না। মধু বাড়ির কাজ করার সঙ্গে সঙ্গে তার শাশুড়ির সমস্ত কাজ করত। অপরদিকে নতুন বৌমা শিল্পা কোনো কাজই করত না এবং সবসময় নিজের রুমেই থাকত। এরকমই একদিন সুনিতা দেবী শুয়ে শুয়ে মধুকে ডাক দেয়। মধু, মধু, আরে ও মধু। মধু হয়তো আমার কথা শুনতে পাচ্ছে না। শিল্পা, শিল্পা। সুনিতা দেবী শিল্পাকে ডাক দেওয়ায় রুমের ভেতর থেকে শিল্পা এবং রাজু তার কথা শুনতে পায়। রাজু, তোমার ঠাকুরমা এভাবে আমাকে ডাকাডাকি করছে কেন? আমি কিন্তু তার কোনো কাজ করে দিতে পারবো না। আরে শিল্পা, ঠাকুমা প্রথমবার তোমাকে ডাকছে, প্লিজ তার কাছে যাও। ছোটখাটো কোনো কাজ দিলে করে দিও, তার খুব ভালো লাগবে। রাজু অনেক রিকোয়েস্ট করায় শিল্পা সুনিতা দেবীর কাছে যায়। হ্যাঁ বলুন, কি হয়েছে? আপনি আমাকে ডাকছেন কেন? শিল্পা, আমার জন্য চা বানিয়ে দাও। অনেকক্ষণ থেকে আমার মাথা ব্যথা করছে। আমাকে চা বানাতে হবে? সকাল সকাল আমার মুডটাই খারাপ করে দিল। এরপর শিল্পা রেগে গিয়ে রান্নাঘরে যায় এবং চা বানিয়ে কিছু সময় পর সুনিতা দেবীকে দিয়ে দেয়। শিল্পা অনেক খারাপ চা বানিয়েছিল, তাই সুনিতা দেবী সেটা টেস্ট করার সঙ্গে সঙ্গেই রেখে দেয়। এটা আবার কিরকম চা বানিয়েছো? একদম মুখেই তোলা যাচ্ছে না, খুব খারাপ হয়েছে। আমি এরকমই চা বানাবো, খেতে হলে খান, না হলে খেতে হবে না। কষ্ট করে চা বানাবো, আবার তার উপরে নানা রকম কথা শুনতে হবে। শিল্পা এই বলে রাগ করে চলে যায় এবং রাজুকে এই ব্যাপারে জানিয়ে দেয়। রাজু, আমি আর কোনো কাজ করতে পারবো না। ঠাকুরমাকে চা বানিয়ে দিলাম, কিন্তু তার পছন্দ হয়নি। এভাবে রাগ করতে নেই শিল্পা, এমনিতেই ঠাকুমা অনেক অসুস্থ, তাই হয়তো তোমার চা পছন্দ হয়নি। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং অসুস্থ থাকতে থাকতে সুনিতা দেবী মারা যায়। রাজু নিজের ঠাকুরমাকে অনেক ভালোবাসতো, তাই ঠাকুমা মারা যাওয়ায় রাজু অনেক কষ্ট পায়। এভাবেই আরো কিছু দিন কেটে যায় এবং রাজু ও শিল্পা আবার আগের মতোই ঘোরাফেরা করতে শুরু করে।
এরকমই এক রাতে রাজু এবং শিল্পা যখন বাড়ি ফেরে এমন সময়। অনেকদিন থেকে তোদের লক্ষ্য করছি রাজু, তোরা এত রাত রাত পর্যন্ত বাইরে থাকিস কেন? তাছাড়া তোরা বাড়ির কোনো কাজে থাকিস না। আরে বাবা, তুমি এভাবে রাজুর উপরে রাগারাগি কেন করছো? আমরা যেখানে ইচ্ছে থাকি আর যখন ইচ্ছে বাড়ি ফিরি, তাতে তোমাদের সমস্যা হচ্ছে কেন? শিল্পা, নিজের শ্বশুরের সঙ্গে কেউ এভাবে কথা বলে? ভালোভাবে কথা বলতে পারো না? মা, আপনি কিছু না বললেই ভালো হবে। আপনি নিজেই কথা বলতে পারেন না, তার উপর আমাকে আবার জ্ঞান দেওয়ার চেষ্টা করছেন। রাজু, তোর বউ আমাদের সঙ্গে এত খারাপ ভাবে কথা বলছে আর তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। শিল্পা কোনো ভুল কথা বলেনি বাবা, সে তো ঠিক কথাই বলেছে। আমি তোদের এরকম খারাপ ব্যবহার সহ্য করতে পারবো না রাজু। এখানে থাকতে গেলে ভালোভাবে থাকতে হবে। বাবা, তুমি এরকম বাচ্চাদের মতো কথা বলছো কেন? তোমার হয়তো মনে নেই, এটা আমার বাড়ি, ঠাকুমা আমার নামে লিখে দিয়েছিল। তোমরা চাইলেও আমাদেরকে বাড়ি থেকে বার করতে পারবে না। তাই তোমরা যদি এখানে থাকতে চাও, তোমাদেরকে সবকিছু মানিয়ে নিতে হবে, না হলে চলে যেতে পারো। এটা তুই কি বলছিস রাজু? তুই এরকম কথা বলতে পারলি? তাকে কিছু বলতে হবে না মধু, এখনো আমার এতটা সামর্থ্য আছে যে আমি তোমাকে আর নিজেকে সামলাতে পারবো। আমাকে কারো দয়ার প্রয়োজন নেই। ঠিক আছে বাবা, তাহলে এখানে আর থাকতে হবে না, তোমরা অন্য কোথাও নিজের ব্যবস্থা করে নাও। রাজুর কথা শুনে বিজয় প্রচন্ড রেগে যায় এবং রুমের ভেতরে গিয়ে জামা কাপড় প্যাক করে নেয়। মধু বিজয়কে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। এরপর বিজয় মধুকে সঙ্গে নিয়ে একটি বৃদ্ধাশ্রমে চলে যায়। এবারে খুব আনন্দ হবে রাজু, আর কেউ আমাদেরকে বিরক্ত করতে পারবে না। এই পুরো বাড়িটা শুধুমাত্র আমাদের। তুমি একদম ঠিক বলেছো শিল্পা, এবার আমরা সুখে শান্তিতে থাকবো। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। রাজু নিজের বাবা মায়ের সঙ্গে কথা বলতো না। এরই মধ্যে শিল্পাও গর্ভবতী হয়। আজ আমি অনেক খুশি শিল্পা, আমি বাবা হতে চলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমিও অনেক হ্যাপি রাজু। শিল্পা গর্ভবতী হওয়ায় তারা দুজনেই অনেক খুশি ছিল। অপরদিকে রাজুর বাবা মা বৃদ্ধাশ্রমে তাদের জীবন কাটাচ্ছিল। বিশ্বাস করতে পারছি না যে আমাদেরকে এরকম দিন দেখতে হচ্ছে। আমাদের একমাত্র ছেলেটা আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে, এটা আমি কোনোদিনও ভাবিনি। এই নাও মধু, আজ এই টাকাটা ইনকাম করতে পেরেছি। এভাবেই দেখতে দেখতে আরো 2 মাস কেটে যায় এবং একদিন হঠাৎ করেই শিল্পার পেট ব্যথা শুরু হয়ে যায়। রাজু তাড়াতাড়ি শিল্পাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে ডাক্তার কিছু সময় পর্যন্ত শিল্পার চিকিৎসা করার পর বলে, আপনার ওয়াইফের মিসক্যারেজ হয়ে গেছে। অনেক রকমের টেস্ট করলাম, কিন্তু কোনো বিশেষ কারণ জানা যায়নি। রাজু, এসব কি হয়ে গেল? আমি কত হ্যাপি ছিলাম, কিন্তু সব খুশি একবারই শেষ হয়ে গেল। আপনারা এভাবে ভেঙে পড়বেন না, পরের বার একটু ভালোভাবে নিজের দিকে খেয়াল রাখবেন। এভাবে কান্নাকাটি করো না শিল্পা, যেটা হয়ে গেছে সেটা চেঞ্জ করা যাবে না। এরপর রাজু শিল্পাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায়। কয়েকদিন পর শিল্পা আবার গর্ভবতী হয় এবং এইবারে শিল্পা খুব ভালোভাবেই নিজের খেয়াল রাখতে শুরু করে। এবার একটুও অবহেলা করবে না শিল্পা, আগের বারের মতো কিছু না হয়। রাজু, তুমি তো জানো আমি নিজের কত ভালোভাবে খেয়াল রাখি। আগের বারেও আমি খুব ভালোভাবেই নিজের খেয়াল রেখেছিলাম। হ্যাঁ জানি, কিন্তু এবারে আরো ভালোভাবে খেয়াল রাখবে, কোনো রকমের ভুল করবে না। হ্যাঁ ঠিক আছে, আমি খুব ভালোভাবে খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখবো আর হাঁটা চলাও ঠিক মতো করবো। 1 মাস পর আবার শিল্পার শরীর খারাপ হয়ে যায় এবং হসপিটালে গিয়ে তারা জানতে পারে শিল্পার আবার মিসক্যারেজ হয়েছে। আবার কি করে মিসক্যারেজ হয়ে গেল ডাক্তারবাবু? এর পেছনে কারণ কি? রাজু, আমাদের সঙ্গে বারবার কেন এরকম হচ্ছে? ডাক্তারবাবু, এর পেছনে কি কারণ আপনি যদি না বলেন তাহলে আমরা কিভাবে চিকিৎসা করাবো? দেখুন মিস্টার রাজু, এর পেছনে কি কারণ এটা জানা যায়নি। সব রিপোর্ট নরমাল আছে, কিন্তু তারপরেও মিসক্যারেজ কেন হয়ে গেল এটা আমরা বুঝতে পারছি না। রাজু, আমার মনে হচ্ছে আমি কোনোদিনও মা হতে পারবো না। তুমি প্লিজ কিছু একটা করো, আমি মা হতে চাই। রাজু, তুমি চিন্তা করো না শিল্পা, আমরা অন্য কোনো ভালো ডাক্তারের কাছে যাব, এবার আর কোনো সমস্যা হবে না। এরপর রাজু এবং শিল্পা ডাক্তার চেঞ্জ করে নেয়। কিছুদিন পর তৃতীয়বার শিল্পা প্রেগনেন্ট হয় এবং তখনও একইভাবে মিসক্যারেজ হয়ে যাওয়ায় তারা দুজনেই অনেক বেশি ভেঙে পড়ে। শিল্পা অনেক অসুস্থ হয়ে পড়েছিল। রাজু শিল্পাকে নিয়ে বাড়ি ফিরে আসে। রাজু এবং শিল্পা যখন হলরুমে বসেছিল এমন সময় তাদের এক প্রতিবেশী মহিলা সেখানে আসে। আরে কি হয়েছে রাজু, বৌমা এত অসুস্থ হয়ে গেল কিভাবে?
আন্টি, আমি যতবার প্রেগনেন্ট হয়েছি বারবার মিসক্যারেজ হয়ে গেছে। এসব কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আন্টি, আমরা বাবা মা হতে পারছি না, বারবার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো অনেক খারাপ কথা। আচ্ছা রাজু, তোর বাবা মা কোথায়? আজকাল তাদেরকে দেখতে পাই না। তারা আমাদের সঙ্গে থাকে না, তারা অন্য জায়গায় থাকে। আচ্ছা ঠিক আছে, বাড়ির ব্যাপারে আমি কিছু বলবো না, তবে মধুরও অনেকদিন পর্যন্ত কোনো সন্তান হচ্ছিল না। তাই নাকি আন্টি? আমরা তো এ ব্যাপারে কিছুই জানি না। আমি একদম ঠিকই বলছি শিল্পা। তোমরা জানো না কত রকমের মানত করার পর রাজুর জন্ম হয়েছে। মধু অনেক কষ্ট করেছে, টানা 6 মাস পর্যন্ত প্রত্যেকদিন 5 কিলোমিটার পায়ে হেঁটে মন্দিরে যেত। আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেদের খেয়াল রেখো, আমি গেলাম। প্রতিবেশী মহিলা এই বলে সেখান থেকে চলে যায়। সেই মহিলাটির কথা শুনে রাজু এবং শিল্পার অনেক খারাপ লাগে। আমরা বাবা মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাদের এরকম করা উচিত হয়নি শিল্পা। তুমি একদম ঠিকই বলেছো রাজু, চলো আমরা দুজনে গিয়ে তাদেরকে ফিরিয়ে আনি। না শিল্পা, তোমাকে যেতে হবে না, তোমার শরীর অনেক খারাপ, আমি গিয়ে নিয়ে আসছি। এরপর রাজু বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং বৃদ্ধাশ্রমে গিয়ে তার বাবা মায়ের খোঁজ নেয়। রাজু সেখানে গিয়ে জানতে পারে তার বাবা মা আর বৃদ্ধাশ্রমে থাকে না। বাবা মাকে না পেয়ে রাজু অনেক চিন্তিত হয়ে পড়ে। এবার আমি কি করব? বাবা মা তো বৃদ্ধাশ্রম ছেড়ে দিয়েছে, এত বড় শহরে কোথায় তাদেরকে খুঁজবো? আশেপাশের লোকেদের একটু খোঁজ করে দেখি। এরপর রাজু সকলকে তার বাবা মায়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পরেও সে তার বাবা মায়ের কোনো সন্ধান পায় না। শেষমেশ রাজু চিন্তিত হয়ে রাস্তার ধারে একটি চেয়ারে বসেছিল। এমন সময় এক লোক তার কাছে আসে। আরে কি হয়েছে? আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তুমি সকলের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করছো, তোমার কি হয়েছে? আঙ্কেল, আমি নিজের বাবা মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, এখন তাদের খোঁজ পাচ্ছি না। সকলকে জিজ্ঞাসা করে দেখে নিলাম, কোনো লাভ হয়নি। কই আমাকে একবার দেখাও ছবিটা, দেখি যদি কিছু সাহায্য করতে পারি। এরপর রাজু সেই লোকটিকে তার বাবা মায়ের ছবি দেখায়। ছবি দেখার পর লোকটি বলে, মনে হচ্ছে ঈশ্বর আমাকে তোমার সাহায্য করার জন্যই পাঠিয়েছিল। তোমার বাবা মা কোথায় থাকে আমি জানি। আমার বাড়ি ফেরার পথে একটা জায়গা আছে যেখানে সবাই বাড়ি ভাড়া নিয়ে থাকে, আমি তোমার বাবা মাকে সেখানে দেখেছি। এরপর সেই লোকটি রাজুকে তার বাবা মায়ের ঠিকানা দেখিয়ে দেয়। রাজু বাড়ির ভেতরে যায় এবং তার বাবা মাকে দেখতে পেয়ে তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। বাবা মা, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মধু এতদিন পর তার ছেলেকে দেখে অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে, কিন্তু বিজয় তাকে বলে, কিসের জন্য ক্ষমা চাইতে এসেছিস? 1 বছর হতে চলেছে, এখন তোর ক্ষমা চাইতে ইচ্ছা করলো? বাবা, আমাকে ক্ষমা করে দাও, নিজের ভুল বুঝতে পেরেছি, তোমরা বাড়ি ফিরে চলো। বাবা, বাড়ি ফেরার কথা বলিস না, আমরা আর কোনোদিন তোর বাড়িতে যাব না, এবার যা এখান থেকে। মা, তুমি বাবাকে বোঝাও না, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক টেনশনে আছি, তোমরা প্লিজ বাড়ি ফিরে চলো। আমরা তোকে ক্ষমা করে দিয়েছি রাজু, কিন্তু তোর সঙ্গে ওই বাড়িতে যেতে পারবো না। যাবে না যখন তাহলে ঠিক আছে, আমিও এখানেই থাকবো, তোমাদের বাড়ির বাইরের রাস্তায় বসে থাকবো। এরকম করে বলতে নেই রাজু, তুই আর শিল্পা সুখে থাক, এটাই তো আমরা চাই। যা, এবারে বাড়ি ফিরে যা রাজু। শিল্পার অবস্থা ভালো নেই মা, আমরা তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম, তাই তার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। রাজু কান্নাকাটি করতে থাকে এবং বারবার তার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। রাজুকে এরকম কান্নাকাটি করতে দেখে তার বাবা মা তাকে ক্ষমা করে দেয় এবং বাড়ি ফেরার জন্য রাজি হয়ে যায়। এরপর রাজু তাদেরকে নিয়ে বাড়ি ফিরলে শিল্পা তাদের পা ছুঁয়ে প্রণাম করে এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। এই কি রাজু, শিল্পা তো অনেক অসুস্থ হয়ে গেছে দেখছি, দেখতেও কেমন হয়ে গেছে। মা, বাবা, বারবার শিল্পার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, ডাক্তার কোনো কারণ বুঝতে পারছে না। তুই চিন্তা করিস না রাজু, যেভাবে প্রার্থনা করে আমি তোকে পেয়েছিলাম সেইভাবে বৌমাও সুস্থ সন্তান জন্ম দেবে। কাল থেকে আমি বৌমায়ের জন্য প্রার্থনা করতে শুরু করব। তোর মা একদম ঠিক বলছে রাজু, তোর মায়ের প্রার্থনাতে অনেক কাজ হয়। পরের দিন থেকে মধু খুব ভালোভাবে তার বৌমায়ের খেয়াল রাখত এবং তার সন্তানের জন্য অনেক প্রার্থনাও করত। কয়েকদিন পর শিল্পা আবার গর্ভবতী হয় এবং মধু খুব ভালোভাবে তার খেয়াল রাখা শুরু করে। দেখতে দেখতে 9 মাস কেটে যায়
এবং শিল্পা এক পুত্র সন্তানের জন্ম দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ মা, আজ আমি সন্তানের জন্ম দিতে পেরেছি। এই সবকিছু আপনার জন্যই সম্ভব হয়েছে। তুমি একদম ঠিক বলেছো শিল্পা, মায়ের জন্যই আমাদের বাড়িতে এত বড় একটা খুশির দিন এসেছে। এরপর থেকে শিল্পা তার শাশুড়িকে বাড়ির সমস্ত কাজে সাহায্য করত। এভাবেই তারা সকলে আনন্দের সাথে জীবন কাটায়। বন্ধুরা, আমাদের গল্পটি এখানে শেষ হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।